আজকে আমরা পড়ব ইসলামী ইতিহাস দ্বিতীয় পত্র। শুরুতে শুরু করা যাক প্রথম অধ্যায়টা নিয়ে। প্রথম অধ্যায়ের নাম ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, ভারতে মুসলিম শাসন প্রতিষ্ঠা। চলুন শুরু করা যাক। মোহাম্মদ বিন কাসিমের সিন্ধু ও মুলতান বিজয়, কারণ, ঘটনা এবং ফলাফল। মুসলিম বিশ্বের দ্বিতীয় খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলার এর সময় 636 ও 637 খ্রিস্টাব্দে এবং খলিফা ওসমান রাদিয়াল্লাহু তাআলা এর সময় 644 খ্রিস্টাব্দে আরবরা ভারতীয় উপকূলে ব্যর্থ অভিযান চালায়। খলিফা আলী রাদিয়াল্লাহু তাআলা এর সময় 659 খ্রিস্টাব্দে এবং উমাইয়া খলিফা মুয়াবিনের সময় 664 খ্রিস্টাব্দে পরিচালিত অভিযানসমূহ সফলভাবে লাভ করেন। এরপর উমাইয়া খলিফা আল-ওয়ালিদের সময় 705 থেকে 715 খ্রিস্টাব্দ আরবদের বিজয় অভিযান নতুন মোড় নেয়। পরোক্ষ কারণ: আরবের সিন্ধু সুলতান অভিযান পেছনে একাধিক কারণ ছিল। প্রথমত, আরবের সিন্ধু সুলতান বিজয় ছিল উমাইয়াদের সম্প্রদায়বাদী রাজ্য বিস্তার নীতি অংশ। বাস্তব খলিফা ওয়ালিদ এবং তার পূর্বাঞ্চলের শাসনকর্তা হাজ্জাজ বিন ইউসুফ উভয়ের মনে প্রাণে সাম্রাজ্যবাদী ছিলেন। রাজ্য বিস্তারের স্বাভাবিক আকাঙ্ক্ষা তাদের সিন্ধু আক্রমণে প্রচলিত করে। প্রাচীন ভারতের ইতিহাস গ্রন্থের লেখক ডক্টর আতুলচন্দ্র রায় বলেন, ভারতের বাহিরে সামরিক সাফল্য আরবদের রাজ্যগামী করে তুলেছেন এবং ভারত আক্রমণের পথ চাইতে তাদের লক্ষ্য ছিল রাজ্য বিস্তার করা। দ্বিতীয়ত, ধন সম্পদ ঐশ্বর্য বৈভবে সমৃদ্ধ ভারতবাসীর সাথে অনেক আগে থেকেই ভারতীয়দের বাণিজ্যের যোগাযোগ ছিল। ইসলামের আবির্ভাবের পর এই যোগাযোগ অব্যাহত হয়। ধর্মেশ্বর লাভ করার জন্য মুসলিম খলিফার এর আগে ভারতে বেশ কিছু অভিযান পরিচালনা করেন। অষ্টম শতকের শুরুতে মেকরান ও বেলু চিন্তান আরবদের হস্তগত হয়। এই বিজয়ের মাধ্যমে তাদের যে অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন হয় তাতে তারা আরও প্রবন্ধ হয় এবং নিজেদের অর্থনৈতিক সামর্থ্যের প্রত্যাশায় সিন্ধু ও মুলতান অভিযান পরিচালনা করে। তৃতীয়ত, মুসলমানের পারস্য অভিযানকালে সিন্ধুরাজ সৈন্য দিয়ে মুসলমানদের বিরুদ্ধে পারসীদের সহযোগিতা করিয়েছিলেন। সিন্ধুরাজের এই কাজের প্রতিশোধ নেওয়ার জন্য মুসলিমরা সিন্ধু ও সুলতান আক্রমণ করে। চতুর্থ, খলিফা ওয়ালিদের পূর্বাঞ্চলের শাসনকর্তা হাজ্জাজ বিন ইউসুফ ছিলেন অত্যন্ত কঠোর প্রকৃতির। তার কঠোর শাসনের প্রতিবাদে বিদ্রোহ হয়ে কিছু আরব সীমান্ত অতিক্রম করে সিন্ধুরাজ দাহিরের কাছে আশ্রয় নেন। হাজ্জাজ তাদের ফেরত পাঠানোর দাবি জানালে দাহির তা প্রত্যাখ্যান করেন। এতে হাজ্জাজ রাজা দাহিরকে সমুচ্চ শক্তিদানের লক্ষ্যে সিন্ধু ও মুলতান অভিযান পরিচালনা করেন। পঞ্চমত, সিন্ধু ও মুলতান অভিযানের পিছনে ধর্মীয় অনুপ্রেরণার বিশেষ ক্রিয়াশীল ছিল বলে অনেক ঐতিহাসিক মনে করেন। তবে সিন্ধু ও সুলতান অভিযানের প্রত্যক্ষ ও পরোক্ষ কারণগুলো বিশদ করলে ধর্মীয় উদ্দেশ্য বিশেষ গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। তবে প্রাথমিক যুগে বিজেতা আরবদের বিজিত অঞ্চলে ইসলাম প্রচার ও বিস্তার প্রচেষ্টা বিনিময়ে করলে
সিন্ধু বিজয়ের পেছনে ধর্মীয় উল্লেখ প্রত্যক্ষ করা যায় না। প্রত্যক্ষ কারণ। উল্লিখিত কারণগুলো পরিপ্রেক্ষিতে সম্রাটবাদী শাসনকর্তা হাজরত বিন ইউসুফ সিন্ধু আক্রমণের পরিচালনা গ্রহণ করেন। তখন একটি ঘটনা তাকে সিন্ধু রাজের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার সুযোগ এনে দেয়। এতে এই ঘটনার ফলে সিন্ধু দেবল বন্দরে জলদস্যুদের মুসলমানদের 8টি জাহাজ লুট জানা যায়। সিংহল বর্তমান শ্রীলঙ্কা রাজা 8টি উপঢৌকপূর্ণ জাহাজ খলিফা ওয়ালিদ ও হাজ্জাদের উদ্দেশ্যে প্রেরণ করেন। কোনো ঐতিহাসিক বিবরণ অনুযায়ী সিংহলে বাণিজ্যরত মৃত আরব বণিকদের পরিবার পরিজন জাহাজগুলোতে ছিল। যাত্রাপথে জাহাজগুলো সিন্ধুর দেবল বন্দরে উপস্থিত হয়ে সেগুলো জলদস্যু লুট করে এবং হাজ্জাজ রাজা দাহিরের কাছে এ প্রতিকার ও ক্ষতিপূরণ দাবি করলে দাহির সে দাবি প্রত্যাখ্যান করেন। দাহিরের উদ্ভূত আচরণে ক্ষুব্ধ হয়ে হাজ্জাজ বিন ইউসুফ সিন্ধু ও সুলতান অভিযান চূড়ান্ত সিদ্ধান্ত নেয়। ঘটনা। এসব কারণে হাজ্জাজ বিন ইউসুফ 710 খ্রিস্টাব্দে সেনাপতি উবাইদুল্লাহ ও বুদুয়ানের নেতৃত্বে সিন্ধুতে পরপর 2টি অভিযান প্রেরণ করেন। তার ব্যর্থ হয়ে তিনি 711 খ্রিস্টাব্দে সেনাপতি মোহাম্মদ বিন কাসেমের নেতৃত্বে 6000 সিরীয় ও ইরাকি সৈন্য, 6000 উষ্ট্রারোহী এবং 2000 রসদবাদী পশুসহ আরেকটি অভিযান পাঠান। হাজ্জাজ বিন কাসেমের রাজা দাহিরকে পরাজিত করে 712 খ্রিস্টাব্দে সিন্ধু ও 713 খ্রিস্টাব্দে মুলতান বিজয় করেন। আরবে সিন্ধু ও মুলতান বিজয়ের ফলাফল। রাজনৈতিক দৃষ্টিকোণ বিবেচনায় মোহাম্মদ বিন কাসেমের সিন্ধু বিজয় কিছুটা তাৎপর্যহীন হলেও এর সামাজিক, সাংস্কৃতিক, ধর্মীয় ও অর্থনৈতিক ফলাফল ছিল বিশেষ তাৎপর্যপূর্ণ। রাজনৈতিক ফলাফল। মোহাম্মদ বিন কাসেমের সিন্ধু বিজয় ভারতের রাজনৈতিক ইতিহাসের বিশেষ কোনো পরিবর্তন সাধন করতে পারেনি। আরব আধিপত্য কেবল সিন্ধু ও মুলতানের মধ্যে সীমাবদ্ধ ছিল। এজন্য সম্ভবত ঐতিহাসিক লেখক BAM হাবিবুল্লাহ আরবকে সিন্ধু বিজয়ের রাজনৈতিক তাৎপর্যহীন বলেছেন। তবে আরবে সিন্ধু ও মুলতান বিজয় তৎক্ষণাৎভাবে ভারতের বৃহত্তর রাজনৈতিক পরিমণ্ডলের প্রভাব বিস্তার করে না পারলেও আরব বিজয়ের পদক্ষণ অনুসরণ করলে গজনবী ও ঘুরিয়া ভারতে মুসলিম কর্তৃক প্রতিষ্ঠিত করেন। সামাজিক ও সাংস্কৃতিক ফলাফল। আরবদের সন্ধি বিজয়ের ফলে মুসলমানরা হিন্দুদের প্রত্যক্ষ সংস্পর্শে আসে এবং দু সম্প্রদায়ের মধ্যে প্রীতিত সম্পর্ক গড়ে ওঠে। আরব মুসলমানদের অনেক বিজিত অঞ্চলে বিজিত স্থাপন করে এবং স্থানীয় নারীদের বিয়ে করে। আর্য ও সেমিটিক জাতির সংমিশ্রণে এর নতুন জাতির উদ্ভব ঘটে। আরবদের সিন্ধু বিজয় ইসলামী সংস্কৃতির উপর ব্যাপক প্রভাব ফেলে। মুসলমানরা ভারতীয়দের দর্শন, জাতিবিদ্যা, গণিত, চিকিৎসাবিদ্যা, সঙ্গীত প্রভৃতি চর্চার মাধ্যমে তারা সমৃদ্ধ হয়। ভারতের বেদান্ত দর্শন মুসলিম দর্শনের অন্যতম উৎস হিসেবে কাজ করে। হিন্দুদের বেদ, ধর্মগ্রন্থ ও বৌদ্ধ ধর্মের নিবন্ধ ধারণা মুসলিম সুফি মতাদর্শকে প্রভাবিত করে। এছাড়াও মুসলিমরা ভারতীয় ভেষজ শাস্ত্রের সাথে পরিচিত হয়ে ওঠে। আরবেরা ভারতীয়দের কাছে থেকে শূন্যের
ব্যবহার শিখে। ধর্মীয় ফলাফল: অতীতের ইতিহাসবিদ এ.এল. শ্রীবাস্তব তার দ্য সলিটেন্ট অফ দিল্লি গ্রন্থে মন্তব্য করেছেন যে সিন্ধু বিজয়ের সূত্র ধরে ভারতবর্ষে ইসলামের বীজ রোপণ হয়েছিল। অর্থনৈতিক ফলাফল: ভারতের অন্যান্য অঞ্চলের তুলনায় সিন্ধু ও মুলতান ছিল অপেক্ষাকৃত অনবরণ। এখান থেকে সরাসরি অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন করা সম্ভব ছিল না সত্য, তবে এই বিজয়ের ফলে ভারতবর্ষের অন্যান্য অঞ্চলের ফলে তাদের বাণিজ্যিক লেনদেনের পরিধি এবং বৃদ্ধি পায়। দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশীয় উপকূলে আরবদের সামগ্রিক বাণিজ্য সুদূর প্রসারী হয়, যা তাদের অর্থনৈতিক সামগ্রী অর্জনে ভূমিকা রাখে। গজনীর সুলতান মুহাম্মদ: সামরিক অভিযান, চরিত্র ও কৃতিত্ব। সুলতান মুহাম্মদ 971 খ্রিস্টাব্দে আফগানিস্তানের গজনীতে জন্মগ্রহণ করেন। তার পিতা সবুকতগিন ছিলেন গজনীর প্রধান শাসক। পিতার মৃত্যুর পর মুহাম্মদ 997 খ্রিস্টাব্দে গজনীর সিংহাসন আরোহণ করেন। তিনি সমসাময়িক আব্বাসি খিলাফা কাদির বিল্লাহর 991 থেকে 1030 খ্রিস্টাব্দে আনুগত্য স্বীকার করেন। খলিফা হতে ইয়ামিন উদ দৌলা সম্রাটের দক্ষিণ হাত এবং আমির উল মিত্তাল ধর্মবিশ্বাসের রক্ষক পদবী উপাধি দিয়ে সম্মানিত করেন। খলিফা কাদের বিল্লাহ 991 1031 খ্রিস্টাব্দে আনুগত্য স্বীকার করে এবং খলিফা তাকে ইয়ামিন উদ দৌলা মানে সম্রাটের দক্ষিণ হাত এবং আমির উল মিলাত মানে ধর্মবিশ্বাসের রক্ষক উপাধি দিয়ে সম্মানিত করে। সামরিক অভিযান: সুলতান মুহাম্মদ 1000 থেকে 1027 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি মোট 17 বার ভারতে আক্রমণ করেন। লক্ষণীয় যে সম্রাট মুহাম্মদ ভারতের বিরুদ্ধে পরিচালনায় 17টি অভিযানেই বিস্ময়ভাবে জয়লাভ করে, তবে একমাত্র পাঞ্জাব ছাড়া বিজিত আর কোনো অঞ্চলে নিজ সাম্রাজ্যভুক্ত না করাই তার ভারত অভিযানের উদ্দেশ্য সম্পর্কে ঐতিহাসিকদের ঐকমত্যে উপনীত হতে পারেনি। তবে অধিকাংশ ঐতিহাসিক মনে করেন অর্থনৈতিক দার্শন উদ্দেশ্যেই সুলতান মুহাম্মদ ভারত আক্রমণ করেন। সুলতান মুহাম্মদ ভারত অভিযানের মাধ্যমে সবচেয়ে তাৎপর্যপূর্ণ ছিল সোমনাথ মন্দির আক্রমণ। এটি একটি 16তম অভিযান ছিল। সোমনাথ মন্দির ভারতের গুজরাট রাজ্যের কথিওয়ালার সমুদ্র উপকূলে অবস্থিত। মুসলিম ঐতিহাসিকদের বিবরণ মতে মন্দিরটির পুনর্হিত ধারণা ছিল এই মন্দিরে বিজয় মুহাম্মদের সাধ্যের বাইরে, কিন্তু মন্দিরে গচ্ছিত বিপুল ধন রাজ্যের সংবাদ পেয়ে সুলতান মুহাম্মদ সোমনাথ আক্রমণের সিদ্ধান্ত নেন। 1026 খ্রিস্টাব্দে পরিচালিত এই অভিযান স্থানীয় জনসাধারণ ও পুরোহিতদের প্রবল বাধা সত্ত্বেও তিনি জয়লাভ করেন। মন্দিরসহ 300 বিগ্রহ ধ্বংস করা হয়। এ মন্দির থেকে মুহাম্মদ 2 কোটিরও বেশি স্বর্ণমুদ্রা, বিদ্রোহীদের অলঙ্কার থেকে 200 মণ মূল্যবান মতিমুক্তা নিয়ে স্বদেশে ফিরে আসেন। ঈশ্বরী
প্রসাদ বলেন, সোমনাথ বিজয় মোহাম্মদের লটাতে নতুন বিজয় গৌরব সংযুক্ত করে। চরিত্র কর্তৃত্ব সুলতান মোহাম্মদ ছিলেন জন্মগত সৈনিক। সুলতান সংগঠন হিসাবে সুলতান মোহাম্মদ অন্যান্য প্রতিভার অধিকারী ছিলেন। একজন দক্ষ সমসাময়িকের হিসাবে তিনি বিভিন্ন জাতি ও ধর্মের লোকদের সমন্বয়ে গঠিত তার সেনাবাহিনীকে ঐক্যবদ্ধ ও ধৈর্যের সমন্বয়ে শক্তিতে পরিণত করেন। বাস্তব বিজেতা হিসেবে গৌরব ও প্রতিপত্তি অর্জন করা ছিল তার প্রধান লক্ষ্য এবং তিনি এ লক্ষ্য অর্জন সফল হয়েছিল। সুলতান মোহাম্মদ ক্ষুদ্র গজনি রাজ্যকে তিনি বিশাল সাম্রাজ্যে রূপান্তরিত করেন। ভারতবর্ষের প্রথম মুসলিম রাজবংশ প্রতিষ্ঠার গৌরব তিনি অর্জন করতে পারেননি। সত্য এই উত্তরস্বরূপ ঘুরি শাসকদের জন্য ভারতে সাম্রাজ্য প্রতিষ্ঠান পথ প্রদর্শনের কৃতিত্ব তাকেই দিতে হবে, কেননা তার প্রদর্শিত পথ ধরেই ভারতে ঘুরিরা মুসলিম সাম্রাজ্য প্রতিষ্ঠান করেন। সুতরাং মোহাম্মদ শিল্প, সাহিত্য, সংস্কৃতি উদার পৃষ্ঠপোষণ ছিলেন। সমকালীন প্রাচ্য জগতের প্রথম শরীর বহু বিদ্বান পণ্ডিত ব্যক্তি তার চারপাশে জড়ো হয়েছিল। এদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন গণিতবিদ, দার্শনিক, জ্যোতির্বিদ এবং সাংস্কৃতিক পণ্ডিত আল বেরুনি, ইতিহাসবিদ উভতি দার্শনিক আল ফারাবি এবং তারিক ই শব্দহীন গ্রন্থপ্রেরণা বৈহাকি। তারিক ই শব্দহীন গ্রন্থের প্রবন্ধে বাইহাকিতে এস লেনপুট পচ্চের পেন্সিল নামে অভিহিত করেছেন। আল বেরুনি ছিলেন সুলতান মোহাম্মদ দরবারের একজন উজ্জ্বল নক্ষত্র। ঈশ্বরী প্রভা সুলতান মোহাম্মদ যুগের কবিতার যুগ বলে অভিহিত করেছেন। ওই যুগের সবচেয়ে প্রসিদ্ধ কবি ছিলেন আবুল কাসেম ফেরদৌসী। প্রচ্ছদ হুমার নামে খ্যাত এই কবি সুলতান মোহাম্মদ অনুরোধে জগদ্বিখ্যাত শাহনামা কাব্যগ্রন্থ রচনা করেন। সুলতান মোহাম্মদ ভারত থেকে সংগৃহীত বিপুল ধনসাহায্যের বিপুল অংশ ব্যয়ে গজনীকে তুলনামূলনীয় ও সমৃদ্ধ স্বপ্ন পূরণেতে পরিণত করার চেষ্টা করেন। সুলতান মোহাম্মদ গজনীতে স্বর্গীয় দূত নামে পরিচিত যে অনিন্দ্য সুন্দর মসজিদটি নির্মাণ করেছিলেন, ঐতিহাসিক এটিকে প্রাচ্যের বিস্ময় ওয়ান্ডার অফ দ্য আর্থ বলে বর্ণনা করেন। বাস্তব সুলতান মোহাম্মদ ছিলেন একজন বিস্ময়কর নেতা এবং ইসলামের ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ সমন্বয়ক। মুইজউদ্দিন মোহাম্মদ ঘুরি উত্তর ভারতের মুসলিম শাসন প্রতিষ্ঠা। চরিত্র ও কৃতিত্ব মোহাম্মদ ঘুরির প্রকৃত নাম মুইজউদ্দিন মোহাম্মদ বিন সাম, তবে তিনি মোহাম্মদ ঘুরি নামে সমধিক পরিচিত। তার সাম্রাজ্যের কেন্দ্র ছিল বর্তমান আফগানিস্তানের ঘুর প্রদেশ। তার বড় ভাই গিয়াস উদ্দিন শাসনকালে তিনি গজনির শাসনকর্তা ছিলেন। 1203 খ্রিস্টাব্দে গিয়াসউদ্দিন মৃত্যুর পর তিনি ঘুর সিংহাসন প্রতিষ্ঠিত হন। উত্তর ভারতে মুসলিম শাসন প্রতিষ্ঠা মোহাম্মদ ঘুরি ভারতবর্ষে সর্বপ্রথম স্থায়ী মুসলিম সাম্রাজ্য প্রতিষ্ঠান কর্তৃক অর্জন করে। 1191 খ্রিস্টাব্দে মোহাম্মদ ঘুরি ও দিল্লি আজমিরের চৌহান বংশের রাজা পৃথ্বীরাজের
মধ্যে তারাইনের প্রথম যুদ্ধ সংঘটিত হয়। যুদ্ধের পূর্বে মোহাম্মদ ঘুরিকে মোকাবেলার উদ্দেশ্যে পৃথ্বীরাজ উত্তর ভারতের হিন্দু রাজাদের সমন্বয়ে একটি কনফেডারেসি এবং ঐক্যজোট গঠন করে। কৌনজোড়ের রাজা জয়চাঁদ ছাড়া প্রায় সব হিন্দু রাজা এতে যোগ দেন। থানেশ্বরের নিকটবর্তী তারাইনের রণক্ষেত্রে সমন্বিত রাজপুত বাহিনী ও মোহাম্মদ ঘুরির বাহিনীর মধ্যে তুমুল যুদ্ধ হয়। যুদ্ধের মুসলিম বাহিনী পরাজিত হয় এবং মোহাম্মদ ঘুরি আহত হয়ে পলায়ন করেন। তারাইনের প্রথম যুদ্ধে পরাজিত গনি মোহাম্মদ ঘুরির প্রতিশোধ স্বপ্ন উদ্দীপ্ত হয়ে তোলেন। 1192 খ্রিস্টাব্দে 12 লক্ষ সৈন্য এক বিশাল বাহিনী নিয়ে তিনি পুনরায় যুদ্ধযাত্রা করেন। মুসলিম বাহিনীর মোকাবেলার পৃথ্বীরাজ 3 লক্ষ সৈন্যের এক বিশাল বাহিনী সংগঠন করেন। তারাইন প্রান্তরে উভয় বাহিনী মুখোমুখি হন। বিপুল সংখ্যাগরিষ্ঠ সত্ত্বেও মোহাম্মদ ঘুরির উত্তর রাজকৌশলের জন্য সম্মিলিত রাজপুত বাহিনী সুলোচনভাবে পরাজিত হয়। তারাইনের দ্বিতীয় যুদ্ধে পরাজয়ের ফলে রাজপুতদের সমরিত শক্তি ক্ষুব্ধ হয় এবং ভারতে মুসলিম শাসন প্রতিষ্ঠার পথ সুগম হয়। চরিত্র ও কৃতিত্ব। মানুষ হিসাবে মোহাম্মদ ঘুরি অনুপম চরিত্র ও আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারী ছিলেন। দৃঢ় মনোবল, আত্মপ্রণয়, ধর্মনিষ্ঠা, সত্যবাদিতা, ন্যায়পরায়ণতা, দানশীলতার উল্লেখযোগ্য চারিত্রিক বৈশিষ্ট্য ছিল। অসাধারণ চরিত্রের বৈশিষ্ট্য হিসেবে তিনি সমসাময়িক রাজাদের থেকে অনেক ঊর্ধ্ব জায়গা করে নিয়েছেন। মোহাম্মদ ঘুরি গজনির ধ্বংসাবশেষের উপর ঘুর রাজ্য এবং ভারতীয় উপমহাদেশে স্থায়ী মুসলিম সাম্রাজ্য প্রতিষ্ঠা করে ইতিহাসের অমর হয়ে আছেন। ঐতিহাসিকরা তাকে অত্যন্ত কৃতিত্বের অধিকারী বলে মত দিয়েছিলেন। মোহাম্মদ ঘুরি ছিলেন একজন দূরদর্শী বাস্তববাদী রাজনীতিবিদ। তার লক্ষ্য ছিল ভারতে স্থায়ী মুসলিম সাম্রাজ্য প্রতিষ্ঠা। তিনি ভারতে বিশৃঙ্খলা রাজনৈতিক পরিস্থিতির পূর্ণ সুযোগ গ্রহণ করেন এবং কোনো পরাজয়ের হতদম্য না হয়ে লক্ষ্য বাস্তবে অবিচল দৃঢ়তার পরিচয় দেন। ফলে তিনি বাংলা থেকে আফগানিস্তান পর্যন্ত একটি বিশাল সাম্রাজ্য প্রতিষ্ঠা করতে সক্ষম হন। ভারতে তিনি যে মুসলিম সাম্রাজ্যের গোড়াপত্তন করে 7000 বছর স্থায়ী হয়েছিলেন। মোহাম্মদ ঘুরি ছিলেন অসাধারণ সামরিক প্রতিভার অধিকারী। প্রতিভা আবিষ্কারে ঘুরি ছিলেন সিদ্ধহস্ত। তিনি কুতুব উদ্দিন আইবের, ইয়াজুল ও তুগিলের মতো প্রশিক্ষিত ব্যক্তিদের তার বিজয়াভিযান ও রাজ্য সংগঠনে সাফল্যের সাথে কাজে লাগাতে সক্ষম হয়। অনেকেই মনে করেন মোহাম্মদ ঘুরি তার বিশ্বস্ত কৃতদাস ও সেনাপতি কুতুবউদ্দিন আইবের ভারতবর্ষে অধিকৃত অঞ্চলে প্রতিনিধি শাসক নিযুক্ত না করলে ভারতে তথাকথিত দাস বংশ প্রতিষ্ঠিত হতো না এবং মুসলিমদের স্থায়ী সাম্রাজ্য ও রাজনৈতিক কাঠামো প্রতিষ্ঠিত হতো না। এই ছিল ইসলামের ইতিহাস দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়। আবার দেখা হবে আরেকটি ক্লাসে ইসলামের ইতিহাস দ্বিতীয় অধ্যায় নিয়ে। আগের ভিডিও আপলোড করা আছে, অবশ্যই দেখে নেবেন। আল্লাহ হাফিজ।